আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্সের নির্দিষ্ট একটা শব্দকে আন্ডারলাইন করে দিয়ে বলে যে এটা কোন পার্ট অফ স্পিচ। সেইটা বুঝতে অনেক সময় স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা হয়। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পজিশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে এটার বিভিন্ন পজিশন কোনটা কোথায় বসে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পজিশন অফ নাউন নিয়ে। প্রত্যেকটা প্রকারে আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আজকের প্রথম টপিকটা হচ্ছে পজিশন অফ নাউন। পজিশন অফ নাউনের প্রথম রুলটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে নাউন বসে অথবা ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে, মানে ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, আর ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে আর শেষেরটা হচ্ছে নাউন হবে। এখন আমার প্রশ্ন, ডিটারমিনারটা কি? তো আমরা ডিটারমিনারগুলো একটু দেখি। ডিটারমিনার কি কি ধরনের ব্যবহৃত হইতে পারে, যেমন আর্টিকেল, এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হইতে পারে। এ এন্ড দি এগুলো ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভসগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দেস, দোজ এগুলো ডিটারমিনার। পসেসিভগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, যেমন মাই, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো ডিটারমিনার, পসেসিভ হয়ে ডিটারমিনার। এরপর আমরা জানি কার্ডিনাল নাম্বার, যেটা আমরা জানি নাম্বার 3 প্রকারের মধ্যে কার্ডিনাল নাম্বার রয়েছে, 1, 2, 3 এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হইতে পারে। তারপরে রয়েছে অর্ডিনাল নাম্বার, যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্ডার বোঝায়, সেটাও ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হইতে পারে। কোয়ান্টিফায়ার্স খুব গুরুত্বপূর্ণ। কোয়ান্টিফায়ার্সগুলো ডিটারমিনার হইতে পারে। কোয়ান্টিফায়ার্সগুলো কি কি? অল, সাম, এনি, নো, ইচ, এভরি, আইদার, নাইদার, বোথ, সেভারাল, এনাফ, লিটল, মেনি, মাচ, এরকম আরও অনেকগুলো রয়েছে। এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। মূলত এগুলোর নাম হচ্ছে কোয়ান্টিফায়ার, বাট এই কোয়ান্টিফায়ারগুলোই ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হইতে পারে। তো পজিশন অফ নাউনের ক্ষেত্রে আমরা যে আলোচনা করছি, ডিটারমিনারের পরে নাউন বসে। ডিটারমিনারের পরে নাউন বসে কেমন, যেরকম আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমে একটা সেন্টেন্স যদি আমরা দেখি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সের ক্ষেত্রে এই যে গো, এই গো শব্দটি কি? গো শব্দটি হচ্ছে নাউন। কেন নাউন হয়েছে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে দি, এটা হচ্ছে একটা ডিটারমিনার, কারণ আমরা জানি যে আর্টিকেলগুলো ডিটারমিনারের মধ্যে পড়ে। তাহলে দি হচ্ছে আর্টিকেল, এরপরে একটা শব্দ আছে। এখন একটা শব্দ বলতে প্রশ্ন করা হইতে পারে যে এইখানে তো অনেকগুলো শব্দ আছে, এই জন্যই যে লাস্টের এই লাইনটা আমি লিখিয়ে দিয়েছি যে ডিটারমিনারের পরে একটা শব্দ, এর পরে হচ্ছে একটা শব্দ বলতে বোঝানো হচ্ছে ডিটারমিনারের পরের শব্দটা, এরপরে ভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে বা কনজাংশন থাকতে পারে, বাট ওইটা আলাদা অংশ। কিন্তু এই ভার্ব, প্রিপোজিশন, কনজাংশনের আগেরটা বোঝানো হচ্ছে। যেমন এইখানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই যে দি হচ্ছে ডিটারমিনার, এরপরে হচ্ছে অফটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে এই প্রিপোজিশনের আগে যে শব্দটা সেটা যদি নাউন হয়, মোট করতে হচ্ছে ডিটারমিনারের পরের শব্দটা যদি নাউন হয় তাহলে ডিটারমিনারের পরের শব্দটা নাউন হবে। যেমন দি হচ্ছে ডিটারমিনার, এরপরে হচ্ছে দি হচ্ছে নাউন। পরের লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রন্ট ফেজ, এখানে অনেক শব্দ আছে, যেমন হ্যাজ, এটা একটা ভার্ব, এই যে বললাম ডিটারমিনার, এরপরে কোনো শব্দ থাকবে ভার্ব, প্রিপোজিশন, ইত্যাদি ইত্যাদি থাকবে। এই ভার্বের আগেরটা অনুযায়ী আমাদের হিসাব করতে হবে। আমাদের রেড লাইন হচ্ছে ভার্ব, এই ভার্বের আগেরটা অনুযায়ী আমরা হিসাব করবো। তো আগে কি কি আছে, এই অংশটাকে যদি আমরা একটু বোল্ড করি, এইখানে আছে যেমন হ্যাজ আছে, সরি দি আছে। দি হচ্ছে কি? দি হচ্ছে ডিটারমিনার, এরপরে দুইটা শব্দ আছে, ফ্রন্ট ফেজ। ফ্রন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফেজ শব্দটি হচ্ছে নাউন। যেমন আমরা বললাম এই যে 2 নম্বর রুলটাতে, ডিটারমিনার এরপরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যেমন দ্য ফ্রন্ট পেজ, দেয়া হচ্ছে ডিটারমিনার, এরপরে ফ্রন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর পেজ হচ্ছে নাউন। একইভাবে আমরা যদি লাস্টের সেন্টেন্সটা দেখি, হি স্লিপস আ সাউন্ড স্লিপ, এইখানে এই যে এটা হচ্ছে ডিটারমিনার, তারপরে স্লিপ হচ্ছে নাউন, আর মাঝখানে সাউন্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। মানে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এইবার আমি আরেকটা এক্সাম্পল লিখি, যেটা বিভিন্ন পরীক্ষায় আসছে এরকম একটা প্রশ্ন আমরা, যেমন এই সেন্টেন্সটা গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এই সেন্টেন্সটা হচ্ছে 42তম বিসিএস পরীক্ষা আসছে, এবং এই যে ফলিং এই শব্দটার নিচে আন্ডারলাইন দিয়ে বলেছিল যে ফলিং শব্দটা এখানে কোন পার্ট অফ স্পিচ। তাহলে আমাদের স্ট্রাকচারে কি বলো, এই যে দি হচ্ছে কি? দি হচ্ছে ডিটারমিনার, এরপরে দুইটা শব্দ আছে। তো আমরা কি বললাম, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা কি হবে? নাউন হবে। তার মানে এইখানে যে লাস্টের স্টার, এইটা হচ্ছে নাউন, আর এখানে ফলিং শব্দটি অ্যাডজেক্টিভ।
অপশনে এই 4টা অপশনে ছিল অ্যাডভার্ব ছিল, প্রিপোজিশন ছিল, অ্যাডজেক্টিভ ছিল, ভার্ব ছিল। আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনারের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। আশা করি সবাই ক্লিয়ার। এরপর আমরা শিখবো হচ্ছে রুল 2। রুল 2টা কি? আমাদের যে নাউন বসে, এই নাউনটা কি হিসেবে ব্যবহৃত হইতে পারে? এটা একটা সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, কোনো একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হইতে পারে। তো সাবজেক্টটা কি হয়? আমরা জানি সাবজেক্ট 2টা জিনিস হয়, হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। তো এটা যেহেতু আমরা নাউনের আলোচনা করতেছি, তার মানে নাউন হবে। কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি শব্দটি কি? এখানে এই যে ইজ ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে অনেস্টি, সুতরাং অনেস্টি শব্দটি সাবজেক্ট, আর সাবজেক্ট মানে এখানে নাউন। পরের সেন্টেন্স লাভলি কামস হিয়ার রেগুলারলি। অনেকে এলওয়াই দেখে মনে করতে পারে যে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অথবা অ্যাডভার্ব কেউ কেউ মনে করতে পারে। যদিও নাউনের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো এই সেন্টেন্সের মধ্যে এই যে কামস হচ্ছে ভার্ব, কিন্তু ভার্বের এই সাবজেক্ট কোনটা? লাভলি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট হয় 2টা পার্টস অফ স্পিচ, হয় নাউন হবে নাহলে প্রোনাউন হবে। আর এখানে কি দেখাই যাচ্ছে? এটা প্রোনাউন না, তার মানে এটা হচ্ছে নাউন। সুতরাং লাভলি শব্দটি এখানে নাউন। তাহলে সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হইতে পারে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, লাভলি কামস হিয়ার রেগুলারলি। আর একটা সেন্টেন্স হচ্ছে হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। এইখানে এই যে উইল বি, এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই পুরোটা। হিয়ারিং অফ দ্য কেস হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে আমার প্রশ্ন আসছে আন্ডারলাইন করে যে হিয়ারিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে এই যে হিয়ারিং অফ দ্য কেস মানে কেসের হিয়ারিং, শুনানিটা, উইল বি নেক্সট উইক। এই হিয়ারিং উইল বি নেক্সট উইক, এই উইল বির সাবজেক্ট হচ্ছে হিয়ারিং। এই যেহেতু এটা সাবজেক্ট, আর সাবজেক্ট হয় নাউন, সুতরাং হিয়ারিং এখানে নাউন। আশা করি সবাই ক্লিয়ার যে সাবজেক্ট হিসেবে নাউন কিভাবে ব্যবহৃত হয়। এরপরে আমরা শিখবো হচ্ছে রুল 3। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কোনটা? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে যেমন যদি আমরা ক্লিয়ার করি, ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই সমস্ত ভার্বের অবজেক্ট থাকে সেটাকেই ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আমি যদি একটু ক্লিয়ার করে এটাকে ক্লিয়ার করি, যেমন হি, নর্মাল একটা এক্সাম্পল, হি ইটস রাইস, সে ভাত খায়। এই সেন্টেন্সের মধ্যে যে ইটস, এটা একটা ভার্ব। এই ভার্বকে যদি জিজ্ঞেস করি অবজেক্ট কীভাবে বের করব? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়। কি খায়? ভাত খায়। তাহলে কি এর উত্তরে রাইস আসছে, সুতরাং রাইস হচ্ছে অবজেক্ট। যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, সুতরাং এই ইটটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। আর আমাদের আর রুলটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট সেটা নাউন হবে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটা কি হবে? নাউন হবে। তার মানে এখানে রাইস নাউন। ঠিক একইভাবে পেইন্টার্স স্টাডি আর্ট, এখানে স্টাডি শব্দ হচ্ছে ভার্ব। এবার স্টাডির অবজেক্ট কোনটা? কি স্টাডি করে? আর্ট স্টাডি করে, সুতরাং আর্ট শব্দটি এখানে নাউন। আরও সহজ, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বের করার মানে সহজ উপায় হচ্ছে ট্রানজিটিভ ভার্বটার পরে যদি ইট দিয়ে প্রতিস্থাপন করা যায় তখন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা যদি আর্টের পরিবর্তে ইট দেই তাহলে কি অর্থ হয় কিনা? পেইন্টার্স স্টাডি ইট, ইয়া পরে, তাহলে বোঝা যাচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলতাম যেমন হি কামস, সে আসে, এটা কি ইট দিতে পারে? হি কামস ইট আসে না, মানে এই সেন্টেন্সটা হয় না। হি কামস হেয়ার হইতে পারে, সুতরাং কামসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব না। তাহলে যেই ভার্বের পরে ইট দিয়ে প্রতিস্থাপন করা যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট আছে যেটা সেটা ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাউন হবে। রুল 3। রুল 4 হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, মানে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হবে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, অথবা আর্টিকেলের পরে যে শব্দটা নাউন। এখন আমরা কীভাবে বড় সেন্টেন্সের মধ্যে আর্টিকেলের পরে যে শব্দটা সেটা নাউন, এরপরে আবার প্রিপোজিশন হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, কনজাংশন হইতে পারে, সেটা আমাদের ধর্তব্য বিষয় না। এর আগে যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন আই ওয়ার্কড ফর আ হোয়াইল, এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে হোয়াইল শব্দটি আছে, একটা শব্দ আছে, সুতরাং এটা কি হবে? এইখানে হোয়াইল শব্দটি হবে নাউন, কারণ আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ নাউন। এখন এইখানে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি আছে, এটা তো দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরের শব্দটা কি? প্যাসেজ, এটা হচ্ছে নাউন। এরপরে বললাম না যে আর্টিকেলের পরে নাউন, এরপরে প্রিপোজিশন হইতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন এখানে কেয়ারফুলি অ্যাডভার্ব হয়েছে,
মানে পরেরটা পরে এই চারটা পার্টস অফ স্পিচেস যে কোনো একটা বসতে পারে। বাট আমাদের কথা হচ্ছে আর্টিকেলের পরের শব্দটা কি হবে? নাউন হবে। আর্টিকেলের পরে এক্সাক্ট যে শব্দটা আছে সেটা নাউন হবে। এরপরে হচ্ছে প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ভার্ব থাকতে পারে। কিন্তু রুল 5 হচ্ছে কি, দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ দি এর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যদি বসে, সুপারলেটিভ ডিগ্রি বসে, এর পরেরটা হচ্ছে নাউন বসবে। অথবা এন এর পরে তো আমরা জানি পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি বসে, এর পরে নাউন বসবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দিটা কি? দি তো আর্টিকেল, তারপরে হচ্ছে বেস্ট কি? বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে কি বসবে আমরা বললাম পলিসি, এটা তাহলে কোন পার্ট অফ স্পিচ? নাউন। আমরা সেটাই বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস হচ্ছে নাউন, সুতরাং এখানে পলিসি শব্দটা নাউন। পরের সেন্টেন্স, বাংলাদেশ হ্যাজ আ গুড প্রসপেক্ট ইন ক্রিকেট, এই যে আমরা বললাম এর পরে কি বসবে? পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি। প্রসপেক্ট হচ্ছে গুড হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি, তাহলে এর পরে পজিটিভ ডিগ্রি বসছে, এর পরে যে শব্দটা আছে সেটা কি হবে? নাউন হবে। তাহলে দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি এ বা এন এর পরে হচ্ছে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি, এই দুইটার পরেই হচ্ছে নাউন বসবে। যেমন গুড প্রসপেক্ট ইন ক্রিকেট, আর প্রথম সেন্টেন্স হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে পলিসি হচ্ছে নাউন। রুল 6 বলা হয়েছে পসেসিভ প্লাস নাউন। পসেসিভগুলো তো আমরা প্রথমেই ডিটারমিনারে আলোচনা করেছি, মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। এই পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হবে। যেমন হিজ রেসপন্সিবিলিটি, এখানে হিজ হচ্ছে পসেসিভ, এরপরে শব্দটা কোনটা? রেসপন্সিবিলিটি। এরপরে ইজ থাকতে পারে, ভার্ব থাকতে পারে, প্রিপোজিশন, সেটা আবার আলাদা অংশ। বাট এই যে ইজ ভার্বের আগে পুরোটা সাবজেক্ট না, নাউন ফ্রেজ, এইখানের মধ্যে হিজ পসেসিভ, এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে নাউন। আবার পসেসিভ প্লাস পসেসিভের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যেমন হিজ টোটাল স্কোর, এই সেন্টেন্সটা যদি আমরা বলি হিজ টোটাল স্কোর, হিজ টোটাল স্কোর ওয়াজ 145 রানস। এখানে দেখো যে হিজ হচ্ছে পসেসিভ, আর পরে দুইটা ভার্বের আগে দুইটা অংশ আছে না, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে স্কোর। তার মানে কি, টোটাল শব্দটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, স্কোর হচ্ছে এখানে নাউন। হিজ টোটাল স্কোর, পসেসিভ, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। টোটাল হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কোর হচ্ছে নাউন। তোমার কি অ্যাডজেক্টিভ দিলেও তুমি বের করতে পারবা, নাউন দিলেও তুমি বের করতে পারবা, যদি আমরা আলাদাভাবে এটা আলোচনা করতেছি। হিজ টোটাল স্কোর ওয়াজ 145 রানস। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এরপরে আমরা যদি আলোচনা করি রুল 7, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ওই যে দিস, দ্যাট, দেস, দোজ, এগুলোর পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। যেমন আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এরপরে একটা শব্দ আছে মর্নিং, তাহলে এটা কি হবে? নিশ্চিতভাবে এটা নাউন হবে, কারণ ডেমনস্ট্রেটিভগুলোর পরে যদি কোনো শব্দ বসে সেটা নাউন হয়। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে রুল 8, প্রিপোজিশন। প্রিপোজিশনের তো সংজ্ঞাই আমরা জানি, যে সমস্ত শব্দ কি, যে সমস্ত শব্দের পরে মানে নাউন বা প্রিপোজিশনের পরে কি বসে? প্রি মানে পূর্বে, পজিশনে অবস্থান, অর্থাৎ যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সব নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। তার মানে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। যেমন হ্যান্ডেল উইথ কেয়ার, উইথ শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে কেয়ার কোন পার্ট অফ স্পিচ? প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, এটা হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হয় নাউন হবে, নাইলে প্রোনাউন হবে। এটা যেহেতু নাউনের আলোচনা করতেছি, তার মানে এটা নাউন। প্রোনাউন তো আমরা শিখি। এবার বলা হয়েছে প্রিপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যেমন টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, এটা আমরা জানি ইন প্রিপোজিশন। এরপরে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্প্রাইটলি আর একটা হচ্ছে ড্যান্স। তাহলে দুইটা শব্দ থাকলে কি হবে? প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। তাহলে এই প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আমি আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমরা যাব হচ্ছে রুল 9, এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইটার পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পর অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। এই যে হ্যাভ, হ্যাড, এই হ্যাভের কি অবজেক্ট কোনটা এখানে? এটা হচ্ছে এনাফটা হচ্ছে এখানে অবজেক্ট, আর অবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, এটা তো নাউন বুঝাই যাচ্ছে। আই হ্যাভ আমার আছে, যদি আমি হ্যাড না দেয় আই হ্যাভ আমার আছে, তাহলে কি অর্থ হয়? আমার আই হ্যাভ এনাফ অফ দিস, এটা যথেষ্ট কিছু আমার আছে। কি আছে? এনাফ।
তাহলে এই যে অবজেক্ট এনাফটা এটা এই সেন্টেন্সের মধ্যে নাউন। উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেম সেন্টেন্স, হ্যাভ এর অবজেক্ট কোনটা, রাইটস এবং রেসপন্সিবিলিটিস, তাহলে রাইটসটা কি এখানে নাউন, রেসপন্সিবিলিটিস নাউন, কারণ অ্যান্ড এর আগে যে পার্ট অফ স্পিচ পরেও একই পার্ট অফ স্পিচ। সর্বশেষ আমরা আলোচনা করব রুল 10। রুল 10 এর মধ্যে বলেছে নো, এই নোটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এর পরেরটা হচ্ছে নাউন হবে, নো এর পরেরটা নাউন হয়। যেমন ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এখানে নো হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরে যে শব্দ আছে রাইট, এটা কি হবে এখানে নাউন হবে। নর্মালি তো হি ইজ রাইট, এখানে রাইট অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নো এর পরে রাইট বসার কারণে এটা নাউন হয়েছে। আই হ্যাভ নো মানি, নো এর পরে মানি হচ্ছে নাউন, তাহলে নো এর পরে যে শব্দ থাকবে সেটা হচ্ছে নাউন হবে। এই 10টা রুল যদি বোঝা যায় তাহলে যেই কোনো সেন্টেন্সের মধ্যে এই নাউন কোথায় কোথায় বসে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। পজিশন অফ নাউনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এটা বুঝতে পারলে আমাদের প্যাসেজ বুঝতে সহজ হবে, অন্য সব কিছু বুঝতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবে এবং যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।